মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন। তোমরা বায়োকেমিক্যাল টেকনিক, এটা একটা কি বলবো, লজিক্যাল সাবজেক্ট। খুব গুড অ্যাপ্রোচ নিয়ে পড়বা, টেকনিক গুলাকে মাথার মধ্যে নিবা, সেটা হলো তোমার একটা বড় কাজ। কিন্তু স্যার এই সাবজেক্টটা ভয় লাগে কেন স্যার? ভয় লাগে তার মানে তোমার চিন্তার সঙ্গে থিওরি মিলছে না। মানে তুমি যা মাথায় ঢোকালে সেটার সঙ্গে তোমার কল্পনা শক্তিটাকে ফিউজ করতে পারছো না। যখন তোমার কল্পনাটাকে E=mc², এটা কি আইনস্টাইন কোনো এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করে করছিল? তা না, টেবিলে টেবিলে খাতায় খাতায় না। তার মানে কল্পনাকে তোমার ইমেজিনকে প্র্যাকটিক্যালের সঙ্গে ঢুকাতে হবে, এই কারণে পারছো না। জি স্যার। মানে কমপ্লিকেশন লাগছে, ফাইন। যাই হোক, ওটাকে তোমার ওভারকাম করতে হবে, চেষ্টা করতে হবে, কথা বলতে হবে, ঝামেলা লাগলে ডিসকাশন করতে হবে। হ্যাঁ, আমাদের ডোর তো ওপেন। সো তুমি আসো এনি টাইম, আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই। মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন এটি ভেরি আগের প্রোডাকশন, 1975 এ সেটা তোমার আবিষ্কার হয়ে গেছিল। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি কি সেটা আমরা জানি। দুই ভাবে করা যায়, একটা হলো ফার্স্ট ডিসপ্লে। আমরা ফার্স্ট ডিসপ্লেটা আমাদের সিলেবাসে নাই, তোমরা যদি চাও ফার্স্ট ডিসপ্লেটা একটু নিজেরা দেখে নিতে পারো। আর চাইলে আমি একটা এর উপর একটা অ্যাসাইনমেন্টও দিতে পারি, তোমরা অ্যাসাইনমেন্ট করতে পারো ফার্স্ট স্যার ডিসপ্লে। আর লাগবে না। কে কতটা বললো সুন্দর করে, অঙ্ক স্যার ক্লিয়ার করে। হ্যাঁ, স্যার স্যার সমীরণ। তুমি রাখ। এটা দেখা যাক, এটা নেক্সট ক্লাসে দিবেন। স্যার আর দিয়ে না স্যার। স্যার আপনি যদি স্যার 4-5টা দেন, আমাদের তো আরো আছে। না, 4-5টা করে, দুইটা তো রিডিং অ্যাসাইনমেন্ট। আচ্ছা স্যার, 3টা করছি স্যার, আর দিয়ে না স্যার। আচ্ছা, ঠিক আছে, দিলাম না, তোমার কথা রেখে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা দুই ভাবে করতে পারি। একটা টেকনিক হলো হাইব্রিডোমা টেকনোলজি, আরেকটা হলো ফাস্ট ডিসপ্লে। আমরা বেছে নিয়েছি আমাদের কোর্সের জন্য হাইব্রিডোমা টেকনোলজি। যে কিভাবে আসলে হাইব্রিডোমা মানে কি এটা হয় এবং প্রোডাকশনটা তোমাকে যেতে হবে, সেটা আজকে আমরা দেখাবো। তাহলে তুমি কেন অ্যাডভান্টেজ কি মনোক্লোনাল অ্যান্টিবডির আমরা বলেছি, এটা একটু স্পেসিফিক। এটা আমরা মানে ব্যাচ টু ব্যাচ যতটা ইন্টিগ্রিটি মেনটেন করা যায় তৈরি করার ক্ষেত্রে, স্পিডি, স্পেসিফিক, সেন্সিটিভ, ঠিক আছে। আমরা প্রডিউস করতে পারি যখন দরকার তখনই, নট নিড টু ওরি, মানে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই অ্যানিমাল মেনটেনেন্স নিয়ে, ওটাতে খুব একটা সমস্যা নাই। অ্যান্টিজেন আর ইমিউনিজেন নিড নট টু বি পিওর। তুমি যে অ্যান্টিজেনটা বডিতে দেবে সেটা কি পিওর হওয়ারও দরকার নাই, দিলে হবে, ইমপিওর থাকলেও হবে। আর তোমার সিলেকশন হেল্পস টু আইডেন্টিফাই দ্য রাইট ক্লোন এগেইনস্ট স্পেসিফিক অ্যান্টিজেন, সেটাও তুমি এখানে করতে পারো। তাহলে এগুলো হলো অ্যাডভান্টেজ। মনোক্লোনাল অ্যান্টিবডিটাতে এগুলো অ্যাডভান্টেজ নেই। আমরা প্রোডাকশনে যাচ্ছি, প্রোডাকশনটা একটু দেখো। এনিম্যাল ইমিউনাইজেশন মানে কি, তার ভিতরে অ্যান্টিজেন ঢুকাতে হবে। অ্যান্টিজেন যখন ঢুকাবা, তার মানে একটা সময় দিতে হবে। সেই সময়টার মধ্যে তার মধ্যে ইমিউনিটি ডেভেলপ করবে, তারপর আমরা ইঁদুরটাকে মেরে ফেলবো, স্প্লিনটাকে বের করে নেব। বেসিক্যালি স্প্লিনের ভিতরেই টি সেলের ম্যাচুরিটি হয়। আমাদের টার্গেট হলো বি সেলটাকে খুঁজে বের করা, আর বি সেল অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা রক্তেও টি সেল বি সেল থাকে, আমরা সেটার দিকে টার্গেট করব না। আমরা টার্গেট করবো স্প্লিনকে। স্প্লিনকে কেটে নিয়ে তার ভিতর থেকে স্প্লিনকে ভেঙে চুরে দেন টি সেল বি সেল আলাদা করবো। বেসিক্যালি টার্গেট আমার বি সেল, কারণ স্প্লেনের মধ্যেই ম্যাচুরিটিটা হয় এই সেলগুলার। এখন দেখো, দেন আমি চলে যাব ফিউশনে। আমরা বলবো ফিউশন কি। আমরা এনিমেলের পার্টটা আগে শেষ করি, ইমিউনাইজেশন কি। ইমিউনাইজেশন কিভাবে ইমিউনাইজেশন, প্রথমে তুমি কি করো, আচ্ছা, যে অ্যান্টিজেনকে তুমি টার্গেট করেছো তাকে নাও। তাকে নেওয়ার পরে অ্যাডজুভেন্ট হলো একটা জিনিস, সেটা অ্যাডজুভেন্টের কথা পড়েছো কিনা, যেমন সে একটু বলে দিই। তুমি স্ক্রিন শেয়ারে যাও। ধরো এটা তোমার অ্যান্টিজেন, তোমার আসলে বাইন্ড করবে এইখানে। হ্যাঁ, এই জায়গায় বাইন্ডিং। এই অ্যান্টিজেনের সঙ্গে এখানে বাইন্ড করার মতো জায়গা নাই। তাহলে আমরা যদি এর সঙ্গে এরকম একটা জিনিস লাগিয়ে দিতে পারি, তখন কি হবে, এ এখানে এসে বাইন্ড করবে, করবে না? জি স্যার। তাহলে এই যে এক্সট্রা হেল্প করে দিলাম, এই হলো আসলে আমার অ্যাডজুভেন্ট। তাহলে স্যার যেটা জোরে জোরে স্যার, এটা স্যার এটা কি অ্যান্টিজেন? অ্যান্টিজেন, যেটা অ্যান্টিজেন। আর অ্যাডজুভেন্ট হলো তোমাকে হেল্প করলো, ইনকমপ্লিট কাজটাকে কমপ্লিট করে দিতে হেল্প করলো। হ্যাঁ,
জি স্যার। স্যার এটা কি কোন রকম ভাবে ক্যারিয়ার মলিকুল এরকম বলা যায়? এটা তোমার ক্যারিয়ার মলিকুল ঠিক বলবো না, ক্যারিয়ার ঠিক না, তোমার জাস্ট অ্যাসিস্ট করার জন্য অ্যাসিস্টিং মলিকুল বলতে পারো। এনজাইমের সঙ্গে যেমন কোএনজাইম থাকে, জি যেমন স্যার। ধরো আয়রন বাইন্ড করলেই একটা এনজাইম অ্যাক্টিভ হবে, ক্যালসিয়াম বাইন্ড করলে এইরকম একটা ব্যাপার। আচ্ছা ফাইন, তুমি অ্যাডজুভেন্ট দিয়ে দিলে যদি তোমার দরকার হয়, না হলে অ্যাডজুভেন্ট ছাড়াও নর্মালি অ্যাজ ইট ইজ হয়ে যাবে। ফাইন, অ্যান্টিজেনের কাজটা তুমি করলা, কিভাবে করলা? তুমি ইনজেকশন দিয়ে অবশ্যই ঢোকাবা, ঠিক আছে? ইনজেকশন দিয়ে ঢোকালে পরে অ্যান্টিজেন তোমার শরীরে গেল, র্যাটের শরীরে, র্যাটের বি সেলটাকে চিনে নিল, অ্যান্টিবডি তৈরি করা শুরু করলো। তুমি ইঁদুরটাকে মেরে ফেলার 3 দিন আগে, 3 days prior to killing the animal, ফাইনাল ডোজ অবশ্যই ইন্ট্রাভেনাসলি দিবা। কি করবা? ফাইনাল ডোজ ইন্ট্রাভেনাসলি দিবা 3 দিন আগে। দেন ফাইন, শেষ করলা। দ্য ইমিউন স্টিমুলেটেড সেলস ফর স্যার ওটা কি অ্যান্টিজেন দিব 3 দিন হ্যাঁ আগে? হ্যাঁ হ্যাঁ, জি মানে স্যার। ইঁদুরটা মেরে ফেলার লাস্ট ডোজ অবশ্যই 3 দিন আগে দিবে, জি স্যার। একদিন আগে। তাহলে ফাইন দিয়ে শেষ করলাম। এখন শরীরের ভিতরে তোর অ্যান্টিজেন আছে, ইমিউন সেল আছে, তারা তাকে চিনে নিচ্ছে, অ্যান্টিবডি তৈরি করতেছে, ফাইন। এবং এই সাপেক্ষে কিন্তু বি সেল ম্যাচিউর হচ্ছে ওই অ্যান্টিজেনের সাপেক্ষে। সে নিজেকে জেনেটিক্যাল কাজ যখন তোমরা মলিকুলার বায়োলজিতে পড়বে, এটাকে আমরা ক্লাস সুইচিং অফ অ্যান্টিবডি বলি, ওটা পরে। আপাতত মনে রাখো বি সেল অ্যান্টিজেনের কারণে ধীরে ধীরে ম্যাচিউর হয়। প্রথমে তোমার শরীরে যখন একটা অ্যান্টিজেন ঢুকে, বডি প্রথমে তৈরি করে আইজিএম অ্যান্টিবডি। আইজিএম ইনিশিয়ালি আসে, দেন আইজিএম সেলগুলা নিজেকে পরিবর্তিত করে। যেমন ধরো কিভাবে, আমি জন্ম নিয়েছি ছোটবেলায় শিশু, দেন যখন টিনেজ আসলো, তারপরে তোমার দাড়ি গোঁফ গজালো, এই যে দিস ইজ দ্য একই ব্যক্তি তুমি, বাট তোমার ম্যাচিউরিটি আসতেছে, একই ব্যক্তি বাট তোমার ম্যাচিউরিটি আসতেছে। বিসেল এইভাবে নিজেকে ম্যাচিউর করে ফাইনালি সে তৈরি করে তোমার জন্য আইজিজি। ইনিশিয়ালি তৈরি করে দেবে আইজিএম, ফাইনালি সে তোমার জন্য ম্যাচিউর হয়ে তৈরি করে দেবে আইজিজি। তাহলে এটুকু একটু মনে রাখ। এখন বডিতে তোমার কি হবে? এই যে অ্যান্টিজেন বারে বারে দেওয়ার কারণে ইঁদুরের শরীরে ডিজায়ার্ড অ্যামাউন্টের অ্যান্টিবডি তখন তৈরি করবে। এবং এই যে ডিজায়ার্ড অ্যামাউন্টের অ্যান্টিবডি তৈরি মানে কি, তোমার যখন জ্বর আসে, তোমার শরীর তখন জীবাণুর সঙ্গে ফাইট দিতে পারে না, এই জন্য টেম্পারেচার থাকে 3 দিন, 4 দিন, 5 দিন। বডি যখন ওই জীবাণুর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তখন সে জীবাণুটাকে ধরে ফেলে, জীবাণুর পরিমাণ কমে যায়, এই কারণে তোমার জ্বরও কমে যায়। তাহলে ইঁদুর, স্যার, হ্যাঁ আমাদের কোনো স্থানে যদি কাটা যায় সেখানে আমাদের যে ডাব্লিউবিসি গুলা মানে যখন আক্রান্ত হয় সেক্ষেত্রে পুজ হয়ে বের হয়। ওইটা আরেক ইস্যু। তাহলে স্যার টেম্পারেচারে যখন আমাদের বডির ইমিউনিটিটা দুর্বল পারতেছে না, সেক্ষেত্রে আমাদের কি কোনো সেলের উপর ইফেক্ট পড়ে? আর যদি সেটা ইফেক্ট পড়ে স্যার, ওইটা কিভাবে বের হয়? সেল, পাস সেল, সেটা আলাদা ইস্যু। আমরা কথা বলতেছি ব্লাডের সিরামের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন নিয়ে, হ্যাঁ, ওটা আলাদা মেকানিজম, বুঝতে পারছো? ওন্ড হিলিং, জি স্যার। পাস সেল তৈরি, ওটা আলাদা মেকানিজম, আর এটা আলাদা মেকানিজম। এখন দেখো, তার মানে বডিতে অ্যান্টিজেন এই কারণে আমি ইঁদুরকে বেশি দিয়েছি যেন অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশনের অ্যান্টিবডি ইঁদুরের বডিতে তৈরি হয় এবং ইঁদুর এর এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করতে পারে। দ্যাট মিনস প্রপারলি ইমিউনাইজেশন হওয়াটাও আমার এই টেকনিকের প্রথম ধাপ। যখন তোমার অপটিমাম অ্যান্টিবডি তোমার তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে তুমি তখন ইঁদুরটাকে স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইসটা করলে, এবং এটা তুমি বুঝবা কি করে তোমার অপটিমাম কন্ডিশন তৈরি হয়েছে কিনা? তুমি যে অ্যান্টিজেনটা তুমি করো কি, ইঁদুর থেকে একটু রক্ত নাও, সেন্ট্রিফিউজ করে সিরাম নাও, তুমি যে অ্যান্টিজেনটা নিয়েছিলে সেটাকে একটা টেস্ট টিউবে নাও। এখন সেই অ্যান্টিজেনটাকে এই অ্যান্টিবডির সঙ্গে সিরামের সঙ্গে মিলাও। যদি তুমি দেখো যে নিচে অ্যাগ্লুটিনেশন পড়ে গেছে সাফিসিয়েন্ট, তার মানে তোমার বডিতে অ্যান্টিবডি প্রপারলি তৈরি হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে তুমি এখন ইঁদুরটাকে স্যাক্রিফাইস করো, স্প্রিনটাকে কালেক্ট করো, মেকানিক্যাল শেয়ারিং এর মাধ্যমে, মেকানিক্যালকে হামান দিস্তার মধ্যে নাও, মোটর পেস্টেলে নাও, দিয়ে আস্তে 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 ঘটো, স্প্রিন ভেঙে যাবে, তোমার সেলগুলো আলাদা হয়ে যাবে এবং ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে তুমি সেলগুলোকে আলাদা করতে পারো। হোয়াট ইজ ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন? এই টার্মিনোলজিটা মনে রাখো, এটা একটা টেকনিক যেটা আমরা কোন একটা ক্লাসে পড়বো খুব তাড়াতাড়ি।
তাহলে সেলগুলো তোমার কাছে এখন আলাদা হয়ে গেল। এখন তুমি চলে আসো তোমার ফিউশন অ্যান্ড সিলেকশন এর পরে যেতে হবে। ফিউশন অ্যান্ড সিলেকশন মানে কি? এখানে একটা জিনিস মনে রাখো, তোমার কাছে এখন আছে স্প্লেনের সেল, যেখানে আছে বি সেল, এবং যে বি সেলের মধ্যে এমন ওই সেল আছে যা কিনা তোমার টার্গেটেড অ্যান্টিজেনের এগেইনস্টে সে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এই ধরনের বি সেল তোমার কাছে এখন আছে। তুমি এখন বাজার থেকে কিনে নিয়ে আসবে ক্যান্সারাস বি সেল। কি সেল? স্যার ক্যান্সারাল ক্যান্সারাস বি সেল। বি সেল লাইন। ওকে। যে বি সেলের মধ্যে এই জিপিআরটি, এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকবে, নষ্ট থাকবে। কি? যে ক্যান্সার সেলটা আনলে যার মধ্যে এই জিপিআরটি জিনটা নষ্ট থাকবে। এই জিপিআরটির ফুল মিনিং হলো হাইপোজান্সিন গুয়ানিন ফসফোরাইবোসাইল ট্রান্সফারেন্স। এর কাজটা কি জানো? আমাদের ডিএনএ তে আমরা বলেছি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিডিন থাকে। জি স্যার। অ্যাকচুয়ালি অ্যাডিনিন একটা বেস, এর সঙ্গে একটা সুগার লাগাতে হয়, ফসফেট লাগাতে হয়। যদি নিউক্লিওটাইড না হয় তাহলে ডিএনএ তৈরি হবে না। শুধু বেস নিউক্লিওটাইড তৈরি করতে পারে না। বেস তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে? সুগার লাগাতে হবে। এই খালি গায়ে ক্লাসে আসছে কি এটা? নাহিদুজ্জামান, আরিয়ান জি মোর্শেদ, স্যার। ও খালি গায়ে ক্লাস করছে কেন? এই নাহিদ, হ্যাঁ, নাহিদ। এটা কিন্তু সিরিয়াসলি অবজেকশনেবল। জি স্যার। তুমি 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 মানে কি বলে, এটা তো একটা ক্লাসিক্যাল জোন, যেখানে ক্লাস করতেছো। তোমার আহ, মেয়ে স্টাফ আছে, ছেলেরা আছে, সবাই আছে। এটা কিন্তু উচিত না, তাই না? এটা তো তুমি পাবলিক মানে ই না, বাসাবাড়ির প্রোগ্রাম হচ্ছে না। সরি স্যার, বুঝতে পারে নাই স্যার। আচ্ছা, এখন যেটা হলো, তাহলে আমার কথা কি বললাম, তোমার কাছে এখন আছে ক্যান্সারাস বি সেল, যেটার মধ্যে এই জিপিআরটি এনজাইমটা নষ্ট আছে, ফলে এই সেলগুলোর সক্ষমতা নেই কি করার? কি সক্ষমতা নেই? অ্যাডিনিনকে নিউক্লিওটাইডে পরিণত করা। এখন আমাদের নেক্সট কাজ হলো এই দুইটা সেলকে টেস্ট টিউবে নিয়ে পলিইথিলিন গ্লাইকলের মধ্যে ডুবিয়ে দাও। পলিইথিলিন গ্লাইকল বেশি সময় রাখবা না, অল্প সময়। কতক্ষণ? অল্প সময়। পলিইথিলিন গ্লাইকল কি করবে জানো? পলিইথিলিন গ্লাইকল সুস্থ বিসেল এবং অসুস্থ বিসেল এই দুইটার সেল মেমব্রেনকে ফিউজ করে একসঙ্গে লাগাই দিবে। কি করবে? সুস্থ বিসেল এবং অসুস্থ বিসেল দুইটার সেল মেমব্রেনকে ফিউজ করে একসঙ্গে লাগিয়ে দিবে। এই যে একসঙ্গে টিকে পড়বে সুস্থ বিসেল এবং অসুস্থ বিসেল, এই জন্য এটার নাম হলো কি? হাইব্রিডোমা। আর ক্যান্সারের সেলগুলোর নাম আমরা মায়েলোমা। এই মায়েলোমা থেকে এসছে ডোমা। ঠিক আছে? নর্মাল সেল এবং অসুস্থ বি সেল এটার ফিউশনে যেটা হলো হাইব্রিড, আর যেহেতু ক্যান্সারাস সেল তাই এটার নাম হলো হাইব্রিডোমা সেল। পিইজির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ পিইজি নিজেই টক্সিক, সেজন্য সেলকে সবকিছুকে মেরে ফেলতে পারে। তাহলে পিইজিতে শর্ট পিরিয়ড রেখে ফিউ মিনিটস তোমার কাজটা শেষ করতে হবে। হাইব্রিডোমা সেলস এখন স্যার এই হ্যাঁ হাইব্রিডোমা বলো। সেলটাকে কি স্যার আমরা পিইজি তে রাখবো? সুস্থ সেল এবং অসুস্থ সেল এই দুইটাকে পিএইচির মধ্যে রাখলে তখন তোমার ফিউশন হবে। দুইটা সেল ফিউজ হয়ে পরস্পর পরস্পরের সঙ্গে মিলে যাবে, জি একটা স্যার। বড় সেলে পরিণত হবে। সবাই হবে না, কিছু ক্যান্সার সেল ফ্রি থাকবে, কিছু লিম্ফোসাইটও ফ্রি থাকবে, কিছু তোমার হাইব্রিডোমা সেল তৈরি হবে। হাইব্রিডোমা সেল দেখতে খুবই বড় বড়, একটা সেলের দ্বিগুণ। চিন্তা করো। এখন তুমি এই পিএইচডি থেকে সেলটাকে তুলে ওয়াশ টোয়াশ করে ভালো করে পিএইচডি রিমুভ করে তুমি তখন এই সেলগুলোকে হ্যাট মিডিয়াতে দেবে। হ্যাট মিডিয়া মানে কি? হাইপোজানকিন, ও এটা বানানো ভুল আছে, এখানে অ্যামাইনোটেরিন হবে, এটা একটু ঠিক করে নিও। আচ্ছা স্যার। অ্যামাইনোটেরিন, অ্যামাইনোটেরিন, থাইমিন, এই কয়টা তোমার খাবারের মধ্যে দেওয়া থাকবে। হাইপোজানকিন, অ্যামাইনোটেরিন, থাইমিন, খাবারে এগুলো দেওয়া থাকবে। খাবার এগুলো দেওয়া থাকার মানেটা কি? মানে হইল তোমার এই হ্যাট মিডিয়াতে যারা সুস্থ সেল তারা এই তিনটাকে ব্যবহার করে থাইমিডিন নিউক্লিওটাইড তৈরি করে দেবে।
সুস্থ সেলে যেহেতু এই জিপিআইটি সেল আছে, সরি আছে, তাই তারা নিউক্লিওটাইড তৈরি করে নিতে পারবে, আর বাকিরা তৈরি করতে পারবে না, যাদের মধ্যে এই জিনটা মিউটেশন আছে। এখন দেখো, ক্যান্সার সেল যার ভিতরে তোমার সুস্থ বিসেল ঢুকে গেছে, সুস্থ বিসেল মানে কি, তার মধ্যে তোমার এই জিপিআইটি এই জিনটা আছে। তাহলে ক্যান্সার সেল যার খাবারের মধ্যে নিউক্লিওটাইড নাই, তাহলে সে বাঁচবে না যদি তোমার এই জিপিআরটি জিনটা তাকে না দেওয়া হয়। হাইব্রিডোমা সেলের ভিতরে সুস্থ সেল থাকার কারণে সে তাই কি করতে পারে, এদেরকে ব্যবহার করে নিউক্লিওটাইড তৈরি করে দেয়, তাই একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়। সুস্থ স্যার সেল, স্যার হেড মিডিয়াতে স্যার হাইপোজেন্থিন ওই যে স্যার অ্যাড্রিনিন থায়ামিন স্যার এটা থাকে। হ্যাঁ, এটা দেই কেন? সুস্থ সেলের কাজ কি? সুস্থ সেল আমরা বলেছি, সুস্থ সেলে এই জিপিআরটি জিনটা আছে, অ্যাক্টিভ আছে, এনজাইম আছে। এ কি করতে পারে? বেস, ফসফেট, সুগার এদেরকে যুক্ত করে নিউক্লিওটাইড তৈরি করতে পারে। তাহলে নিউক্লিওটাইড তৈরি হয়ে গেলে ডিএনএ তৈরি হবে, আর ডিএনএ তৈরি হলে এক সেল থেকে আরেকটা সেল তৈরি হবে, এক সেল থেকে সে কি আরেকটা সেল আরেকটা স্যার তৈরি করবে স্যার। ক্যান্সারাস বি সেলে সেই সক্ষমতা নাই। তুমি যদি তাকে নিউক্লিওটাইড না দাও, তাহলে সে বাঁচতে পারবে না, সক্ষমতা নাই। নর্মাল বি সেল তুমি যদি তাকে প্রিকারসর দাও, সে তৈরি করে নেবে। তাহলে আমরা কি করলাম, নর্মাল সেল এবং ক্যান্সারাস বি সেলকে একসঙ্গে লাগাইলাম না। ফলে আমি যদি এখন ক্যান্সারাস বি সেল বাঁচতে পারবে, কারণ কি নর্মাল বি সেলের মধ্যে এই জিপিআইটি জিনটা আছে, তাই সে তাকে এই নিউক্লিওটাইড তৈরি করে দিবে। ফাইন, তাতে সুবিধা কি? হ্যাট মিডিয়াতে দিলে তার নর্মাল ক্যান্সারাস বি সেল বাঁচতে পারবে না, কারণ একটা সেল থেকে আরেকটা সেল তৈরি করতে পারবে না, কারণ তার মধ্যে নিউক্লিওটাইড নাই। বাট সুস্থ বি সেল তো বাঁচতে পারবে, তাতে আমার লাভ কি হলো? হ্যাঁ, সুস্থ বি সেল যেগুলো বডি থেকে গেল, আমরা যদি 7-8 বার কালচার করি, সুস্থ সেল 7-8 বার কালচারের পরে আর বাঁচে না, এমনি মরে যায়, সেল বৃদ্ধ হয়ে যায়, মরে যায়। কিন্তু ক্যান্সারাস বি সেল এবং নর্মাল বি সেলের যে ফিউশন, বড় হাইব্রিডোমা সেল, এরা দৈত্যের মতো এখন বাঁচতেই থাকবে যদি খাবার তাকে দেওয়া হয়। স্যার এখানে একটা কথা ছিল। হুম। স্যার আমাদের শরীরে যখন মাইলোমা সেল ঢোকে, তখন তো স্যার মানে আমাদের ক্যান্সার হয়, তখন ওদের তো মানে এই জিপিআরটি জিনটা নেই, তাহলে স্যার ওরা কিভাবে নিউক্লিওটাইডকে মানে নিউক্লিওটাইড তৈরি করে? তোমাকে কে বলেছে ওর কিভাবে? তুমি খাবার খাচ্ছ না? জি স্যার। তুমি অন্যান্য খাবার খাচ্ছ না, নিউক্লিওটাইড জি দিচ্ছ না? জি হ্যাঁ, স্যার। যখন তোমার বি সেলে এই জায়গাতে সমস্যা হবে, বি জি সেলে স্যার। তখন বি সেলটা তোমার বাঁচবে না, ক্যান্সারাস হয়ে গেল। বি সেল কমে গেলে তোমার কি হলো? তুমি বাঁচবা? তোমার তো অ্যান্টিবডি না তৈরি হবে না। সব না স্যার। ক্যান্সার মানে যে টিউমারের মতো বড় বি সেল টিউমার হবে, রক্তের টিউমার হবে, রক্তের, এটা এক ধরনের ক্যান্সার, কারণ বি সেল বাঁচতেছে না। জি স্যার। একটু দাঁড়াও তো একটা, বাঁচো। হ্যাঁ, আমি ক্লাসে এই জন্য ধরতে পারছি না। যারা যারা না বুঝবা নেক্সট টাইম স্যারকে জিজ্ঞেস করো, ঠিক আছে? হ্যাঁ, সরি। তাহলে কি বললাম কথাটা? তাহলে কি বললাম? দেখো, এখানে একটু মাথা খাটাও। ক্যান্সার সেলের ভিতরে জিন থাকার কারণে না থাকার কারণে তাকে যদি তুমি প্রপার সাপ্লাই না দাও খাবার, বাঁচবে না ক্যান্সারাস বি সেল। ক্যান্সারাস বি সেলের ভিতরে যদি আমরা নর্মাল বি সেল ঢুকাতে পারি, নর্মাল বি সেলের কারণে ক্যান্সারাস বি সেল এই জিনটা পাবে, ফলে সে খাবার পেলেই সে বেঁচে যাবে, বা প্রিকারসর পেলেই বেঁচে যাবে, যেখান থেকে তৈরি হয়। ঠিক আছে? আর নর্মাল বি সেল আমরা বলেছি 7 থেকে 8 বার কালচার করলে
বা সাবকালচার বলি আমরা। প্লেট থেকে প্লেট, আর এক প্লেট থেকে ধুয়ে আরেক প্লেট, আরেক প্লেট থেকে ধুয়ে আরেক প্লেট, 3 দিন করে করে যদি আমরা রাখি 21 দিন পরে নর্মাল সেল এমনিই মারা যায়। কিন্তু ক্যান্সারাস বিসেলের যেহেতু অ্যাগ্রেশন আছে, তার মানে অন্যান্য লিভিং প্রপার্টি সে বেঁচে থাকতে পারে, তাকে সাপোর্ট দিলেই সে লম্বা সময় ধরে বাঁচতে পারে। তো অনেক কালচার গুলো কোনো সমস্যা হয় না। তাহলে তুমি বেসিক্যালি সিলেক্ট করে নিলাম তোমার হাইব্রিডোমা সেলগুলোকে ফ্যাট মিডিয়া দ্বারা। তাহলে বেঁচে থাকবে কে? শুধু ক্যান্সার সেল। নর্মাল বিসেল মারা যাবে, আর ক্যান্সারাস বিসেল মারা যাবে, কারণ সে তো আর নিজের খাবার যেগুলো লাগে সেটা তৈরি করে নিতে পারে না। তাহলে স্যার আপনি তোমার স্লাইড দেখতে পাচ্ছি না। সরি, শেয়ার করে দিই। তাহলে তোমার এখন হাতে আছে শুধু হাইব্রিডোমা সেল। তোমার হাতে আছে কে? শুধু হাইব্রিডোমা সেল। তাহলে তুমি হাইব্রিডোমা সেল পেয়ে গেলে। হাইব্রিডোমা সেল হওয়াতে সুবিধা কি? তোমার যে বি সেলটা এখন ক্যান্সারাস সেলের ভিতরে ঢুকে গেল, তাহলে ওই বি সেল একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে না? জি স্যার। ওই একটা 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 বি সেল কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে একটা হাইব্রিডোমা সেল একটাই অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে? জি স্যার। এখন কথা হলো তুমি কি শুধু একটা হাইব্রিডোমা সেল পাবে? একটু আমরা হোয়াইট বোর্ডে যাই। তুমি যে নর্মাল বি সেল সাইজ এরকম, ক্যান্সারাস বি সেল সাইজ এরকম, হাইব্রিডোমা সেল এরকম। তুমি সেল অনেক বড় বড় দেখবে। তোমার কাছে এখন যে হাইব্রিডোমা সেল আছে অনেক রকম সেল আছে, বা একই সেল বা একই অ্যান্টিবডি তৈরি করে এমন সেল মাল্টিপল আছে। এখন কাজটা কি? তুমি 96 ওয়েলের প্লেট নেবে। ওকে, 96 ওয়েল আছে। তুমি এখান থেকে 1 মাইক্রোলিটার এখানে দাও, এখানে 1 ml পানি দাও, আবার 1 মাইক্রোলিটার এখানে দাও, 1 ml পানি দাও, সরাও 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 সরাও, মানে সিরিয়ালি ডাইলিউশন করতে থাকো। করতে 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 তুমি দেখবা অবশ্যই একটা ওয়েলের মধ্যে একটা সেলই পাবে। তাহলে এটাকে তুমি এখন কালচার করো, এখানে যা সেল তৈরি হবে সব সেম সেল। আর এই সেম সেল যে অ্যান্টিবডি তৈরি করবে সেটা হলো ইউনিক অ্যান্টিবডি, সেটাই হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। বোঝা গেছে ক্লিয়ার কথাটা? এখানে কিভাবে তুমি মনোক্লোনাল, তাহলে দুইটা মিডিয়ার কথা মনে রেখো, একটা জিন HGPRT, এই কথাটার কথা মনে রেখো। এটা যদি ডিফেক্টিভ হয় আমাদের বিসেল ক্যান্সার আক্রান্ত হবে, আর বিসেল ক্যান্সার আক্রান্ত হলে কোনো ইমিউনিটি মানে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, বিসেল মারা যাবে ধীরে ধীরে। ফলে বিসেলের এটা ক্যান্সার, এটা মরে গেল, আমার সংখ্যা কমে গেল, তাহলে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না, আর আমি সার্ভাইভ করতে পারবো না। সো ইট ইজ এ ক্যান্সার। তো স্যার এই আমাদের এই এইচজিপিআরটি যে জিনটা এটা কি শুধু আমাদের লিম্ফোসাইটে মানে বি সেলেই থাকে নাকি অন্য কোথাও থাকে? না, অন্য কোথাও থাকলে তো আমরা বেঁচেই যেতাম, জি স্যার। বুঝলে? তাহলে তো আমাদের আর সমস্যাটা হতো না। ঠিক আছে? তাহলে দিস ইজ হাইব্রিডোমা টেকনোলজি, যেটা দিয়ে স্যার, তুমি আর একটা স্যার কোশ্চেন ছিল একটু হ্যাঁ মানে হ্যাঁ করো করো করো। কোশ্চেনটা মানে আমরা যে অ্যান্টিজেনটা দিব এখন অ্যান্টিজেনটা স্যার মানে তৈরি করার উপায়টাই তো স্যার জানি না। অ্যান্টিজেনটা আসলে কি জিনিস কিভাবে তৈরি এই করে যে স্যার একটু তোমার সংক্ষিপ্ত। তোমার চামড়া একটু চিমটি দিয়ে তুলে নিয়ে ইঁদুরের মধ্যে ঢুকিয়ে দাও, এটাই অ্যান্টিজেন। গরুর মাংস এনে তোমার সিরিঞ্জ দিয়ে তোমার ব্লাডে দিয়ে দাও বা ইঁদুরে দিয়ে দাও, এটা অ্যান্টিজেন। জি অথবা স্যার, একটা এখন যদি জীবাণু স্যার একটা কোনো অ্যান্টিজেন। ভাইরাস যদি আমার শরীরে মানে ঢুকাই দেয় মানে তাহলে তো স্যার আমরা আক্রান্ত হয়ে যাবো। তাহলে স্যার কিভাবে এটা মানে অল্প পরিমাণে নেব নাকি কোনো ইয়ে আছে স্যার, পরিমাণ আছে এরকম মানে কিছু? কথাটা ক্লিয়ার করো, ভাইরাস সেটা একটা ডিফারেন্ট ইস্যু। স্যার সাপোজ আমি একটা মানে অ্যান্টি ভ্যাকসিন তৈরি করব। না, অ্যান্টিজেন মানে কি? সে ধরো তোমার শরীরে একটা ক্যান্সার হচ্ছে, ধরো ধরো তোমার শরীরে একটা প্রোটিন বেড়ে যাচ্ছে, ধরো যে আমি যদি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, জি স্যার। BRCA2, BRCA2 এটার পরিমাণ বেড়ে যায় না, এই জিনটার অ্যাগ্রেশনের কারণে এটা বেড়ে যায়। তাহলে কোন সেল করে? ব্রেস্ট সেলের এই জায়গাটা থেকে তোমার এই সেলটা তৈরি হচ্ছে এই জিনটা থেকে, বা এই প্রোটিনটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি কি করতে পারি, এই প্রোটিনের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করতে পারি, এবং সেই অ্যান্টিবডি যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে কি হবে? এই বিআরএস এটা সিরামের মধ্যে বাড়বে না। আর এই প্রোটিন যদি শরীরে না বাড়ে, এই তো ওর অনেক কাজ আছে, এ অন্যান্য সেলকে প্রলিফারেশন করতে হেল্প করে। ঠিক আছে? তাহলে এই প্রোটিনটা যদি আমরা কমিয়ে দিতে পারি, অ্যান্টিবডি এখানে বাইন্ড করবে, বডি থেকে এটা সরে চলে যাবে,
সিরামের পরিমাণ কমে যাবে, ফলে প্রলিফারেশন থেমে যাবে। আলটিমেটলি প্রলিফারেশন বলো, গ্রোথ বলো, প্রোটিনের খেলা। তাহলে সেই আসসালামু আলাইকুম। প্রোটিনটাকে আমরা রিডিউস করব কিভাবে? এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম এটা ভাইয়া। কখন আলাদা করে সেই কাজটা আমরা করে এই ফেলবো। তো ভাই ভালো। আর ডিউটি কিছু না। আজকে আমার ডিউটি নেই, আজকে ক্লাস আছে ভাইয়া, এর জন্য আচ্ছা, ডিউটি নেই। তবে স্যার আমাদের একটু প্র্যাকটিক্যাল এগুলা স্যার করা উচিত। বলেন, এই যে সমস্যা নাই। মানে নিয়ে এরকম কোন মানে মনোক্লোনাল অ্যান্টিবডি না হ্যাঁ, তৈরি হ্যাঁ, করলেও মানে কোন হ্যাঁ। একটা প্রসিডিউর করা উচিত। মানে কি ইঁদুর কি টিদুর নাম নিয়ে বলছেন? বা অন্য কিছু নিয়ে। হ্যাঁ, হবে। হ্যাঁ, আগে বুলেট তুই নাই, রিসার্চ বুলেট নাই। করি। ও হবে মানে আমাদের এখানে হবে না। ইন ফিউচারে তুমি যদি হ্যাঁ, বাইরে যাও, হ্যাঁ। রিসার্চ করো, দেখবা ইঁদুরের কত খেলা আছে, কত কিছু আছে। ইঁদুর ধরবা, আচ্ছা, সমস্যা নাই, ইঁদুরের পাঠায় দেন, আমি বলে ইনজেকশন দিই। দিবা, টিউমার তৈরি করবা। খুব ইজি, খুব কঠিন না। এই অ্যান্টিজেন গুলো নিয়ে ইঁদুরের হ্যাঁ, মধ্যে ইনজেক্ট করে দিয়ে দিলে দেখবা যে 7 দিন 10 দিনের রাখা মধ্যে যাবে, সারা আমি বলে শরীরে দিচ্ছি টিউমারে রিসেপশনে। ভরে যায়। রোগীর নাম কি? দেন টিউমার কেটে নিবা, ওগুলো নিয়ে গবেষণা করবো, অনেক কাজ আছে। আচ্ছা রোগীর ফাইন। নাম সুমাইয়া না? এখন ধরো তোমার আচ্ছা, এখন আমি বলে প্রোডাকশন দিচ্ছি, করলা। 2200 টাকা রাখবেন। প্রোডাকশন কোথায় হলো? আচ্ছা, জি ভাই, আবার একটু আসসালাম। হোয়াইট বোর্ডে যাই। প্রোডাকশন কোথায় করলে তুমি? মিডিয়াতে। মিডিয়া না? খাবারের জায়গা, খাবারের ঘরে। ওকে খাবার দিয়ে দিছিল, অ্যান্টিবডি হাইব্রিডোমা সেল কালচার করছে, এখন এখানে অ্যান্টিবডি আছে। আলাদা করবে কিভাবে? সেন্ট্রিফিউজ করো, সেলগুলোকে আলাদা করো, তোমার সিরাম আছে। এখানে তো অনেক কোনো খাবার দাবার আছে, অনেক কিছু আছে। তো সেগুলো থেকে আলাদা করবে কিভাবে? আমরা পড়বো ওই যে ক্রোমাটোগ্রাফি, তোমাদেরকে রিডিং অ্যাসাইনমেন্ট দিয়েছে না? ওয়ালাইকুম গো সালাম। টু দ্য হ্যালো, ক্রোমাটোগ্রাফি, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে আমার একটা যাও, সিটি স্ক্যান আছে, কলাম সুমাইয়া তৈরি নামের করো, সিটি স্ক্যান। হ্যাঁ, সেইখানে কি করো, এখন এটাকে এটা ডিজাইন চান্দিনা করো। থেকে আসছে, এটা 2200 টাকা রাখবেন। হ্যাঁ, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে যাও, অ্যান্টিবডি এই কলামের সঙ্গে কার সাথে কথা বেঁধে বলতেছে? থাকবে, মনে করো সব, এবং একটা চান্দিনা থেকে নির্দিষ্ট সুমাইয়া, সময়ে এসে একসঙ্গে চান্দিনা মেডিকেল মিলছে। সেন্টারের এটা সে যখনই পেশেন্ট। মুভ ঠিক করবে, আছে, উপর থেকে বাফার ঢালতে থাকো, এই সব 2200 টাকা যদি অ্যান্টিবডি গুলো ইয়া এক না বেশি জায়গায় না রাখে, তারা একসঙ্গে তখন বেরিয়ে আসবে। তাহলে তুমি যেইটাই কি হোক, যদি ইলিউয়েন গুলাকে আলাদা করতে থাকো, ইলিউয়েন গুলাকে আলাদা করতে থাকো, দেহামে তাহলে আর তুমি কিছু দেখবা নাই। ঠিক কি আছে, করবে, তোমার মনোক্লোনাল অ্যান্টিবডি তুমি পেয়ে গেছো। তাহলে তোমাকে যেতে হবে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে, খাবার থেকে তুমি যদি অ্যান্টিবডি গুলাকে আলাদা করতে চাও। এখন তুমি কি করবা? এখন কোয়ালিটি কন্ট্রোল চেক করতে হবে। আফটার পিউরিফিকেশন করলা, করার পরে তুমি কি করবে? এখন এটাকে অ্যাবজর্পশন নিবা 280 ন্যানোমিটারে। তুমি আহ, সেখানে নিয়ে তুমি এর কনসেন্ট্রেশনটা মেজার করো। তারপরে পিউরিটি চেক করার জন্য তুমি কি করো? ওয়েস্টার্ন ব্লট। যে কোনো প্রোটিনকে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা শেষে করব ওয়েস্টার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট। এবং এটা হলো জাস্ট একটা ফাইনাল ট্রেডমার্ক, যা তোমাকে কনফার্মেশন দিবে। টু এস্টিমেট দ্য মলিকুলার অ্যান্টিবডি টাইটার, তুমি রাইজ আপ। টাইটার মানে কি? টাইটার মানে কি দেখি তো, সবাই অনেকে তো কাজ করে মানে ডায়াগনস্টিকে। টাইটার মানে কি বলতো? কে কে আছে দেখি, জিজ্ঞেস করি। যারা কথা বলে না তাদের জিজ্ঞেস করতেছি টাইটার কি? করে। Or arthritis. Here is Title King টাইটার মানে কি? Express and Lane টাইটার মানে স্যার এটা বুঝতে পারছি না। টাইটার মানে কি? কে বললা? বলতে পারতেছো না? স্যার লঘুকরণ না স্যার? টাইটার মানে কি বলো? তনয় দে বলো তো, তনয় দে। আর টাইটার মানে হচ্ছে স্যার ওই যে মানে কনসেন্ট্রেশন বেশি থেকে কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমানো, এমন কিছু নাকি স্যার? আচ্ছা বলবো। সাবরিনা আলম বলো, সাবরিনা। সুমিরাজ। লিমন কোথায়? লিমন বলো তো, লিমন আসছো? হ্যাঁ লিমন বলো। লিমন, খবর নাই। ফারিয়া, খবর নাই। ফাইন। আচ্ছা, তো এরকম রেজাল্টও খবর নাই, সব শেষ। আচ্ছা আমরা এখন হোয়াইট বোর্ডে যাবো। হোয়াইট বোর্ডে যাওয়ার পরে বলি, কি বলবো না তোমাদেরকে, কি বললে বুঝতে পারবে সেটা জানতে। টাইটার মানে, তোমার কাছে অ্যান্টিবডি আছে না? জি স্যার, অ্যান্টিবডি। তোমার কাছে অ্যান্টিজেন আছে না? আচ্ছা স্যার। তুমি এটা মাপলা, কনসেন্ট্রেশন ধরো 1 ন্যানোগ্রাম পার এমএল পার মাইক্রোলিটার আছে, মেজার করা যায়। হ্যাঁ, ইলাইজা দিয়ে মেজার করা যায়। তুমি 1:1 দিলাম। আচ্ছা, এখানে জীবাণু সেম কালচার করলে, একটা ক্লোন কালচার করলাম, এটা ওডি ম্যাপে কনসেন্ট্রেশন মাপা যায়, কোনো অসুবিধা নেই। ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন ওডি দিয়ে তুমি মাপতে পারবে, কোনো ভয়ের কিছু নাই, খুব সিম্পল।
এটার কনসেন্ট্রেশন জানা আছে, এটার কনসেন্ট্রেশন জানা আছে, তুমি প্রথমে ডিরেক্ট এটাই দিলা, দেখলে নিচে তলানি পড়ছে, অর্ধেক করলা, জিবি স্যার। 1:2 তলানি পড়ছে, 1:4 তলানি পড়ছে, হ্যাঁ হ্যাঁ আপনি 1:8 কমপ্লিট সবাই জানাইছি। তলানি পড়ছে, 1:16 তলানি পড়ে নাই, হ্যাঁ হ্যাঁ তলানি পড়ে নাই। দ্যাট মিনস উনি বলছে যে রয়্যালের সাথে তোমার কথা কাছে বললে যে রয়্যাল অ্যান্টিবডিটা ইঞ্জিনিয়ারের আছে সাথে কথা বলবো, পরে আমি তাকে রয়্যালের জানানোর পরে রয়্যাল ভাই আমার 8 সামনে গুণ ইঞ্জিনিয়ারের ডাইলিউট সাথে কথা করলে বলছে, আজকে আসার কথা তুমি আছে। তলানি পাবে। এই যে হ্যাঁ ফাইনাল কনসেন্ট্রেশন যে মেজার করা, আচ্ছা এটাই হলো তোমার টাইটার। তার মানে তোমার এই অ্যান্টিবডি টাইটার কত? 8। কত? 8 স্যার 8। 16 নয়। কারণ কি? 8 গুণ ডাইলিউশন করার কারণ। এভাবে তুমি তোমার, তার মানে কি এখন যতবার কাজ করবা তুমি কি 1 নিবা সরাসরি এখান থেকে 1:1 দিবা না। তুমি এখন কাজ করার সময় এখান থেকে 1 মাইক্রোলিটার নিবা, 7 মাইক্রোলিটার পানি যোগ করবা, ডাইলিউট করে সেটা দিয়ে দিবা। আচ্ছা, তলানি পড়ছে, কাজ ডান। আর তুমি ফার্দার এই এক্সপেরিমেন্ট করবে না। তাহলে এই যে ফাইনাল ডেস্টিনেশনটা মেজার করা বা মানে আয়ত্তে নিয়ে আসা, এইটাকে আমরা বলি টাইটার। রাইট। কথা বুঝবা? ভুলবা? স্যার হ্যাঁ। স্যার আমরা তো সবসময় এটা ডাবল ডাবল করেই করে থাকি, কিন্তু এটা কি স্যার ডাবল ছাড়া কি করা হয়? যেমন 8-এ গিয়ে আমার টাইট্রেশনটা ইয়াটা কমপ্লিট করা হয়েছে, 16-তে গিয়ে আর ইয়া আসে নাই। হুম। তো সেক্ষেত্রে এটা তো স্যার এমনও হতে পারে যে 12-তে গিয়েও এটা কাজ করতো বা 10-এ গিয়েও এটা কাজ করতো। ইউজুয়ালি নিয়মটা কি ডাইলিউশনের ক্ষেত্রে ডাবল করে করা হয়। 1:2, 2:4, 4:8, 8:16। কারণ কি? তুমি 1 ml নিয়ে 1 ml এর সঙ্গে 1 ml পানি যে আসলো 2 বার হলো না? জি স্যার। জি 2 বার স্যার। হলো না? আবার এখান থেকে নিয়ে যখন আরেকবার দিবা সেটা কিন্তু 4 গুণ হয়ে গেল। তাহলে এখানে অপশনটা 3 এর নেই। তুমি করে দেখো। প্রথমে 1 ml নিচ্ছ, 1 ml নিয়ে এখান থেকে 1 নিয়ে 1 দিলা। তাহলে কত হইলো? দ্বিগুণ হয়ে গেল। এখান থেকে 1 নিয়ে আবার আরেকটা এড করো, দেখো প্রথমের সাপেক্ষে 4 হয়ে গেল। আবার এখান থেকে 1 নিয়ে আবার ডাইলিউট করো, প্রথমের সাপেক্ষে 8 হয়ে গেল। অর্থাৎ তোমার এই 3, 5, 6 আসার সুযোগ নাই। এই কারণেই আমরা বলি যে টাইপটা দ্বিগুণের আগে যেটা সেটাই হলো তোমার টাইপ। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে আর ফাইনালি তুমি কোয়ালিটি কন্ট্রোল করো, তুমি বলবে যে দিস ইজ দ্য প্রোডাকশন অফ মনোক্লোনাল। ওকে। জি স্যার। এখন তোমাদেরকে একটা 5 নম্বর অ্যাসাইনমেন্ট দিয়েছি, রিডিং অ্যাসাইনমেন্ট। সেখানে কিছু জিনিস দেখবা, ফ্লকুলেশন, নিউট্রালাইজেশন, তারপরে দেখবা আমরা পড়াবো তোমার সিঙ্গেল ইমিউনোডিফিউশন বা ডাবল ইমিউনোডিফিউশন, সেগুলো আমি লেকচারে দিব। তুমি ওখানে শুধু যে ডেফিনেশন আকারে আছে আর ছোট্ট ছোট্ট কিছু এক্সাম্পল আকারে দিচ্ছে। তো আমরা যখন সিটি নেব না, দুইটা রিডিং অ্যাসাইনমেন্ট করেছি না, একটা হলো তোমার ক্রোমাটোগ্রাফির উপরে আর একটা এটার উপরে। জি এই স্যার। দুইটাকে ফিক্স করে আমরা একটা সিটি দেবো। আমি তখন বুঝতে পারবো যে আসলে তোমরা পড়েছো কিনা। লাইন বাই লাইন শব্দের অর্থ সেগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন আমরা চলে যাব আরেকটা জিনিস। আচ্ছা, প্রেসিপিটেশন কার্ভটাও তোমার ওই রিডিং অ্যাসাইনমেন্টের মধ্যে আছে, তারপরে সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে দেবো। হোয়াট ইজ প্রেসিপিটেশন কার্ভ? প্রেসিপিটেশনের সংজ্ঞাটা আমরা নিশ্চিত ভুলি নাই। সলিউবল অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি এর ব্যাপার আছে। ফাইন। আমরা একটা এক্সপেরিমেন্টে যাই। একটা টেস্ট টিউব, এখানে আগে থেকেই রাখা আছে অ্যান্টিবডি, যা নোন কনসেন্ট্রেশন, টাইটার তোমার জানা আছে, এই কনসেন্ট্রেশন তোমার জানা আছে। তুমি এখন এর মধ্যে কি করো? অ্যান্টিজেন অ্যাড করো। অ্যান্টিজেন অ্যাড করো। অ্যান্টিজেন যতক্ষণ পর্যন্ত অ্যান্টিবডি পাবে ততক্ষণ পর্যন্ত বাইন্ডিং হবে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, হবে না? আর যে কেউ একজন শেষ হয়ে গেলে তার কমপ্লেক্স তৈরি হবে না। তার মানে আছে, চলছে, আছে, চলছে, চলছে, শেষ, দেন ডাউন, আর হবে। এখন যদি তুমি যদি এখানে ধরে নাও যেখানে অ্যান্টিবডি সবচেয়ে বেশি, অ্যান্টিজেন জিরো, অ্যান্টিজেন জিরো, অ্যান্টিবডি সবচেয়ে বেশি এখানে। অ্যান্টিজেন অ্যাড করলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাড়তেছে, আর এখানে হাইয়েস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আছে। তারপরে আর যত অ্যাড করো, অ্যান্টিজেন অ্যাড করলে প্রপোর্শন একটা অ্যান্টিজেনের তোমার অ্যান্টিবডি আর কাজ হবে না, তাহলে সেটা ফল করবে। তার মানে এখানে কি অ্যান্টিজেন বেশি থাকবে, এখানে অ্যান্টিবডি বেশি থাকবে, এখানে অ্যান্টিজেন বেশি থাকবে।
আর এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি সমান। এখন এটাকে তুমি যদি এরকম করে একটু ভাগ করো, সরি জাস্ট লেখাতে ভাগ করো, এটা হলো প্রোজন, প্রাথমিক প্রোজন। তোমার দেয়ার উপরে বেস করে বলবে এখানে অ্যান্টিবডি বেশি, অ্যান্টিবডি রেস জন। পোস্ট জোন, এখানে অ্যান্টিজেন বেশি, আর এখানে অ্যান্টিবডি ধীরে ধীরে শূন্যের দিকে যাবে না, স্কেল 2 দিক থেকে টানতে হবে। এখানে অ্যান্টিবডির পরিমাণ হাইয়েস্ট, আর এখানে অ্যান্টিজেনের পরিমাণ হাইয়েস্ট। তুমি ঢুকাচ্ছ, তাহলে প্রোজন, পোস্ট জোন, আর তার মাঝখানের জোনটার নাম কি? জোন অফ ইকুইভ্যালেন্স, জোন অফ ইকুইভ্যালেন্ট। সো এইটাই হলো আমার আসলে প্রেসিপিটেশন কার্ভ। এবং এখানে তোমাকে বুঝিয়ে দিতে হবে হোয়াট ইজ প্রোজন, প্রোজনে কার কনসেন্ট্রেশন বেশি, প্রোজনে অ্যান্টিজেন অ্যাড করার সঙ্গে সঙ্গে কি ঘটতে থাকে, ধীরে ধীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাড়তে থাকে। জোন অফ ইকুইভ্যালেন্সে কি, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রেশিও সমান, অ্যান্টিজেন আরো অ্যাড করতে থাকে, অ্যান্টিবডি নাই হয়ে গেল, দেন অ্যান্টিজেনের পরিমাণ বাড়তে থাকে। সো পোস্ট জোন ইজ ডেডিকেটেড ফর অ্যান্টিজেন। দিস ইজ প্রেসিপিটেশন কার্ভ। ওকে, তাহলে তোমাদের যেটা একটু সিরিয়াসলি পড়বা, যে ওয়েবসাইটটা তোমাদেরকে আমি শেয়ার করেছি, ওখানে জি স্যার। প্রথম থেকে ওখানে অনেকগুলো কোশ্চেন আছে, যেমন থিঙ্ক অ্যাবাউট ইট, এটা বলে বলে কিছু কোশ্চেন আছে, তোমরা কোশ্চেন গুলো সলভ করবে, এটা একটা বড় কথা। স্যার না ওখান পারলে থেকে স্যার আপনি হেল্প করেন স্যার একটু স্যার। অবশ্যই হেল্পের জন্য আমি 24 আওয়ার্স ডেডিকেটেড আছি। হ্যাঁ, জি স্যার। স্যার আপনার না গুগল ক্লাসরুমে স্যার আমরা ডিসকাশনের জন্য স্যার আলাদা যদি একটা ইয়ে রাখতেন স্যার সেক্ষেত্রে ভালো রাখি হইতো নাই, স্যার। ডিসকাশনের জন্য রাখি নাই, এর একটা বড় কারণ হলো এর আগে রেখেছিলাম, স্যার আমার কোনো প্রবলেম স্যার বলতে পারি না স্যার। আননেসেসারি ব্যাপারগুলো শেয়ার করে, আননেসেসারি ব্যাপারগুলো এখানে অ্যাড করে, না যার স্যার, কারণ আমরা ওইগুলা করব না স্যার। যার কারণে আমি কমেন্টটাকে অফ করে দিয়েছি, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। অফ করে দিয়েছি। হুম? স্যার So, কাউকে বললাম এক্সাম খাতা রাইট জায়গায় দাও, সে করলো কি স্ট্রিমের মধ্যে অ্যাড করে দেয়। হ্যাঁ, তো এটা যেন না করতে পারে এই জন্য। স্যার আচ্ছা, আমাদের যে স্যার এটা দুইটা আমরা রিডিং অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার। হ্যাঁ, স্যার গতকাল রাতেরটা সহ দুইটা রিডিং অ্যাসাইনমেন্ট দিয়েছেন স্যার। ওই সিটি স্যার একটু পরে নিয়েন স্যার, আমাদের তো 8 তারিখ একটা সিটি আছে স্যার। ওইটা ফাইনালের আগে নেবো, যাও, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? হ্যালো স্যার। ওটা নিয়ে কোনো ইস্যু না, বা ফাইনাল পরীক্ষার রাতে নিতে পারি, যে সব পড়া শেষ, এখন আর অসুবিধা নেই। হ্যালো। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কে বলছো কিছু আমাকে? হ্যালো স্যার। জি হ্যাঁ, স্যার। বলো বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। আমরা যে এলাইজা করি স্যার এনজাইম অথবা অ্যান্টিবডি অ্যান্টিজেন যে ডিটেক্ট করার জন্য স্যার, হুম, হুম, হুম। তো প্রথমে তো স্যাম্পল দেই স্যার, বা কন্ট্রোল স্যাম্পলটা কত পরিমাণে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি থাকে এটা মেজার করি না স্যার। হ্যাঁ, তো আমরা হচ্ছে আর্টিফিশিয়াল এনজাইম দেই স্যার, হুম। আর সাবস্ট্রেট দিই স্যার। তো বলো, আর্টিফিশিয়াল এনজাইম না এনজাইম তো এনজাইম, সেটা ট্যাগ করা থাকে। আচ্ছা বলো। স্যার এটা যদি সাবস্ট্রেটটা স্যার আচ্ছা, কম বা বুঝছি। মানে কোনো মেজার যদি না করে দেই তাহলে কি পসিবল হবে স্যার? কত পরিমাণে আসলে ইয়েটা আছে স্যার, কনসেন্ট্রেশনটা? হ্যাঁ, সেটাই জন্য তো তুমি ইলাইজা করতেছো, এটা জানাই তো। আচ্ছা, তুমি একটু ধৈর্য ধরো, আমরা ইলাইজা খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে যাচ্ছি। ইলাইজাতে আমরা ইন ডিটেইলস ব্যাপারগুলো পড়বো। তোমার এই যে আজকের কথাটা আমি আশা করি ভুলবো না, যে এই যে আননোন কনসেন্ট্রেশন, ধরো তোমার শরীরে একটা প্রোটিন আছে, আমার শরীরে তার জিন আছে, প্রোটিন থাকবেই। প্রোটিন থাকলেই কি আমি ক্ষতিগ্রস্ত বা ক্যান্সারাস বা অসুস্থ, তা না। কোলেস্টেরল থাকলে কি তোমার প্রেশার বেশি? লিমিট আছে না 200 পর্যন্ত। তাহলে আমরা সেইটাই তো টেস্ট করে বলবো, যে কাট অফ ভ্যালু বলি, যে 200-র উপরে গেলে কোলেস্টেরল বেশি, নিচে থাকলে না। এই যে কাট অফ ভ্যালুটা ইলাইজার মাধ্যমে তুমি জেনে যাবে যে কনসেন্ট্রেশনটা বেশি আছে, ফলে তোমাকে এখন সিক হিসাবে ট্রিট করা হবে। ঠিক আছে? আমরা ইলাইজারে যখন যাবো ডিটেইলস আছে, আমরা সেখানে এইগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এখন চলে যাব ইমিউনো ডিফিউশন এই লেকচারে। আচ্ছা, এখন কারো কি ধারণা আছে হোয়াট ইজ ইমিউনো ডিফিউশন? কৃপা কোথায়? কৃপা, না স্যার, আপনি একটু বলে দেন স্যার। কৃপা কোথায় আছে?
স্যার আমি ক্লাসে আছি। এখন বলো, হোয়াট ইজ ইমিউনোডিফিউশন? আমরা নতুন একটা টার্মিনোলজি যাচ্ছি না? এতক্ষণ আমরা অ্যাগ্লুটিনেশন নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি প্রেসিপিটেশন নিয়ে। তাহলে এখন আমরা আসবো ডিফিউশনের সংজ্ঞাটা বলো তো কৃপা দেখি। ডিফিউশন, ডিফিউশন মানে কি? আরিয়ান মোর্শেদ বলো তো ডিফিউশন মানে কি? স্যার এটা কোনো একটা অ্যান্টিবডিকে ডিটেক্টিং করার জন্য বা মেজার করার জন্য স্যার। ডিফিউশন, ডিফিউশন, চিন্তা করো ডিফিউশন মানে কি? এই যে তোমাদেরকে আমি হোল সিলেবাসের মিনিং লিখতে দিয়েছি, সবাই বললো সাবমিট করে তাহলে লিখছি তো। লিখেছো বাট বুঝো নাই। স্যার ডিফিউশন হচ্ছে স্যার, তাহলে আমি কেন বলবো স্যার? না, কেন তাহলে সংজ্ঞা দিয়েছিলাম? তুমি জানো এই যে আমি এই যে যে তুমি যে ক্লাস তোমার মার্কিং করতেছি, ধরো 10 মার্ক, আনসার দিতে পারতেছো না, স্যার আমি বলবো স্যার? বলো। স্যার ডিফিউশন হচ্ছে স্যার লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়ার যে প্রবণতা। যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই দুইটা সলিউশন আচ্ছা থামো, থামো। নিত্য মন্ডল না, আমি নাম দেখতে পাচ্ছি না, কণ্ঠ দেখে বলছি। নিত্য, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ নিত্য। তাহলে নিত্য পুরোপুরি ভুল বলি। ডিফিউশন মানে কি এটা সবসময় মনে রাখবা। ঘরের এক কোনায় সেন্ট দিলে আরেক কোনায় চলে যায়, আমরা কি বলি? এই ডিফিউজ করতেছে না? জি স্যার। স্যার ব্যাপন, ডিফিউজ যেটা করা বাংলাটা মানে ব্যাপন স্যার। ব্যাপন, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, ডিফিউশন। আর অসমোসিস লোয়ার থেকে হায়ার এর দিকে যাবে। এইটা মাথায় রাখতে হবে তো। আর নিত্য যেটা বলছে ওটা কি স্যার অভিস্রবণ? ওটা হলো অভিস্রবণ মানে অসমোসিস। আর এই যে তোমাদের হোল সিলেবাসের মিনিং এ সবাই শূন্য পাচ্ছ না, দেখে নিচ্ছ তো কেন্দ্রে কেন্দ্রে শূন্য পাচ্ছ। স্যার অ্যাসাইনমেন্ট সবগুলোই করছি, হোল সিলেবাসের এখনো করি নাই, কারণ হোল সিলেবাস একটু পরে করবো, কারণ ক্লাসগুলো বুঝে। সাবমিশন ডেট শেষ, তোমাকে শূন্য দেওয়া হইলো, দাও আসো। ডেট সাবমিশন শেষ না? জি তাহলে স্যার। কেন আমি এটা ফাইনালের পরে যে আমার লাভ কি? এই যে পড়ার সময় যখন আমি তোমাকে ডেফিনিশন জিজ্ঞেস করতেছি তুমি সেটা পারতেছ না। না এই স্যার। কারণে তো তোমাকে দেওয়া। আমি কেন দিয়েছি এটার একটা কারণ আছে না? জি স্যার। কারণটা কি? জি স্যার, এটা এই যে আমাদের পড়লে স্যার আমাদের বেসিকটা স্যার ইয়া হবে স্যার। এই যে আমি এখন জিজ্ঞেস করলাম সংজ্ঞা, পারলো না। স্যার বলো 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 বলো, কে বলতে চাচ্ছিলে বলো। আচ্ছা কিছু না স্যার। আচ্ছা, বলা না থাকলে আমরা শুরু করি। ইমিউনো ডিফিউশন তার মানে কি? ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স গুলো সংজ্ঞাটা একটু শোনো। ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স কে কে? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ব্রেকেট। ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স গুলো যদি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কোন একটা মিডিয়ামকে ভেদ করে যায়, তখন আমরা তাকে বলি ইমিউনো ডিফিউশন। হোয়াট ইজ মিডিয়াম? এটা বলো, কি বলবা? জুই আলম বলো দেখি, হোয়াট ইজ মিডিয়াম? হোয়াট ইজ মিডিয়াম? তাহলে এই যে ভাইবা হচ্ছে, ভাইবাতে মিডিয়াম আজকে থেকে করছো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম বলো না। তোমার মোড অফ ইনস্ট্রাকশন কি প্রাইমেস ইউনিভার্সিটিতে? জুই আলম, লিমন পারভেজ। আচ্ছা, এই যে তোমাদের ক্লাসের যে মানে তোমাদের যে ইনফরমেন্ট, মানে এত শূন্য হলে পরে কিভাবে আগাবে বলো? অনেক শূন্যে ভরপুর। মিডিয়াম মানে কি? মিডিয়াম স্যার মিডিয়াম তো স্যার আমরা সাধারণত মাধ্যম বুঝি স্যার। এটা বলতে এত সময় লাগে কেন? কি এটা বলতে সময় লাগে কেন? ইংলিশ মিডিয়াম, মানে বাংলা মিডিয়াম। এই সাউন্ড বন্ধ করো। আমার কথা হচ্ছে না, আমি নাইট করবো এখানে। লিমন মিউট করে রাখো, লিমন মিউট করো। তাহলে কি মিডিয়াম? একটা মাধ্যম। বাতাস একটা মিডিয়াম, যার মাধ্যমে গন্ধ এক পাশ থেকে আরেক পাশে যায়। বাতাস না থাকলে কোনো গন্ধ নাই, সে ক্যারি করে নিয়ে যায় না, ক্যারিয়ার। মশা একটা মাধ্যম, পানি একটা মাধ্যম।
তাহলে আমাদের এখানে মাধ্যম কে? আমরা যে বন্ধ ছিল সারা রাত। এই কে তনয় মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। সবাই মিউট করো, কথা বলার সময় শুধু ওপেন করো। আচ্ছা, তাহলে আমাদের এই যে কথাটা বললাম, ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স গুলোর বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে একটা মিডিয়ামের ভিতর দিয়ে যখন যাবে, তখন আমরা তাকে বলবো ইমিউনোডিফিউশন। সেই মিডিয়ামটা কে? বাতাস। না। পানি? না। কে? বলো। স্যার ব্লাড স্যার। না। বলো বলো। সেমি পারমিয়েবল মেমব্রেন। না। বলো। মানে ওটার মধ্য দিয়ে কি সুপ্রবেশ করতে পারে? অবশ্যই করতে পারে, প্রবেশ করবে বলেই তো সে মাধ্যম। প্রবেশ করবে বলেই তো। প্রবেশ করবে না? জি স্যার, সেমি পারমিয়েবল মানে তো মানে না, সেমি পারমিয়েবল নাই। অন্য কিছু বলো, অন্য কিছু বলো, অন্য কিছু বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম আউট হয়ে যাচ্ছে। স্যার বাতাসে তো না, বাতাস না। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি বাতাসে দৌড়াদৌড়ি করবে, তোমার মনে হলো তাই? স্যার হরমোন। হরমোনের ভিতর দিয়ে অ্যান্টিজেন যাবে, এনজাইমের ভিতর দিয়ে অ্যান্টিজেন যাবে না। এই বুদ্ধিটা ঘর সংসারও করতে পারবে না। সিরামের ভিতর দিয়ে যাবে? সিরামের ভিতর দিয়ে যাবে, কিন্তু গেলে লাভ কি? যাবে, কিন্তু তুমি দেখবা কি করে? মাধ্যম, সে মাধ্যমের কথাটাই বলি। এগারের কথা শুনেছো? এগারোজের কথা শুনেছো? একটু পাউডারের মতো না, এরকম পাউডারের মতো। এই এগারোজটাকে তুমি যদি পার্সেন্টেজে জেল বানাও, জেল ধরো 1 গ্রাম এগারোজ মেপে পানিতে দিয়ে হিট করে সেটাকে তুমি যদি একটা ট্রের মধ্যে ঢেলে দাও, নির্দিষ্ট সময় পরে 20-25 মিনিট পরে সে সেমি সলিড হবে। আমরা বাজারে লিচি জেল দেখি না? লিচি জেল বাচ্চারা খায় যে, জ্যাক টাইপের, সেই টাইপের একটা জেল ফর্ম করবে। জি স্যার, মাইক্রোবায়োলজিতে দেখি। এক্স্যাক্টলি। ওর ভিতর দিয়ে আমরা যদি অ্যান্টিজেনকে প্রসেস করে দিই অ্যান্টিবডিকে, তার ভিতর দিয়ে যেতে পারে। কারণ এগার জেল যখন তৈরি হয় তার ভিতর দিয়ে একটা ছিদ্র ছিদ্র থাকে, না জালির মতো থাকে, ওর ভিতর দিয়ে অসংখ্য কলাম থাকে স্যার, 8টা করে। এই তাহলে স্যার এটা কি ইলেকট্রোফোরেসিসের মতো স্যার? হ্যাঁ, ইলেকট্রোফোরেসিসে। এক্স্যাক্টলি, এই তো আসছে লাইন এখন। ঠিক আছে, ইলেকট্রোফোরেসিসের জেলটা ইউজ করা যায়, ওইটাই তো স্যার আগার জেল। এই তো। তাহলে তোমার লাগবে ইমিউনোডিফিউশন, একটা কি লাগবে? একটা জেল লাগবে। সেই জেলটাই হলো তোমার মিডিয়া। ওকে, এখন আমরা যদি লেকচারে যাই, ডিফিউশনের সংজ্ঞা হলো, এখন এই ইমিউনোডিফিউশন আবার কয়েক রকমের। ইমিউনোডিফিউশন, ডাবল ইমিউনোডিফিউশন। এখন খুব সিম্পল, তোমরা আসো। হোয়াট ইজ সিঙ্গেল ইমিউনোডিফিউশন? সিঙ্গেল মানে হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে যে কোনো একজন মুভ করবে, আরেকজন ফিক্স হয়ে বসে থাকবে। একজন কি করবে? যে কোনো একজন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমি আসতেছি, স্ক্রিনে আসছি। তার মানে যে কোনো একজন মুভ করবে, আরেকজন স্থির থাকবে। তাহলে হোয়াইট বোর্ডে যাও। তাহলে তুমি জেল বানালে, এবার রাউন্ড করে বানাই, হ্যাঁ, না স্কোয়ার করে বানালে তুমি একটা কাজ করো, সেটা হলো না, আচ্ছা আচ্ছা, আমরা যখন 11 নিলাম 1 গ্রাম নিয়ে পানিতে দিলাম, হিট করলাম 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, একটু কষ্ট করে আসো পানিতে রেখে রেখে দিয়ে 55 ডিগ্রি আসতে পারে। তুমি করো কি, এর মধ্যে একটা যে কোনো একটাকে অ্যাড করো, অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি, তারপরে ভালো করে মিশাও। মিশিয়ে তুমি এটা বানালে, বা এই গোল করে বানালে, তোমার যেটা ইচ্ছে বানাও, ঠিক আছে, তুমি বানাও। তার মানে তোমার সব জায়গাতে এখন অ্যান্টিজেন আছে, ওরা জেল ঝরে। তুমি মাঝখানে একটা ছিদ্র করো, ছিদ্র করে এই পিপেট দিয়ে
একটা করে ভিতর থেকে ছোট করে ফেলে দাও। দেন তোমার এখানে যদি অ্যান্টিজেন থাকে তুমি এখানে ওই অ্যান্টিজেনের স্পেসিফিক অ্যান্টিবডি গড়তে দিয়ে দাও। এখানে তুমি টেবিলে এটাকে রেখে দাও 1 থেকে 2 দিন 3 দিন। তুমি 2-3 দিন পরে দেখবে এই রাউন্ড থেকে এই চতুর্দিকে একটা সাদা লাইন তৈরি হয়েছে, সাদা লাইন সমান দূরত্ব। এই লাইনটা কি লাইন? আমরা বলেছি প্রেসিপিটেশন লাইন, না প্রেসিপিটিন। আমরা এই লাইনটাকে বলি কি? প্রেসিপিটিন। তাহলে এই যে একটা অ্যান্টিজেনকে ফিক্স করে দিয়েছি আর অ্যান্টিবডি শুধু সেন্টার থেকে মুভ করেছে, তাহলে এখানে একজনের মুভমেন্ট হয়েছে, তাই আমরা এই ধরনের ইমিউনো ডিফিউশনকে কি বলবো? সিঙ্গেল ইমিউনো ডিফিউশন। বুঝতে পেরেছো? জি স্যার। আরো ওকে, এবার চলে আসো ডাবল ইমিউনো ডিফিউশন। স্যার বলো 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 বলো। স্যার স্যার সিঙ্গেল ইমিউনো ডিভিশনে তাইলে আমরা এখানে আসলে মানে কোয়ান্টিফাইটা কি করতেছি? কোয়ান্টিফিকেশনের কথা না, এখানে কোয়ান্টিফিকেশন এখনো আসে নাই। আমার কথা হলো আমি সিঙ্গেল বলতে কি বোঝাচ্ছি? একজন দৌড়াবে, যেমন ধরো নায়িকাকে গাছের সঙ্গে বেঁধে রাখছো, নায়ক দৌড়িয়ে যাবে, এটা হলো সিঙ্গেল দৌড়াদৌড়ি। হ্যাঁ, আর যদি দুইজনই বাংলা সিনেমার শেষ দৃশ্যে দেখবো দুইজন দুই দিক থেকে দৌড়াচ্ছে, এটা হলো ডাবল দৌড়াদৌড়ি। হ্যাঁ, আমরা সিঙ্গেল ইমিউনো ডিফিউশন, জি স্যার। একজন ফিক্স আরেকজন ফ্রি। এখন চলে আসো দুইজনই ফ্রি। আমরা জেল বানানোর সময় কোনো কিছুকে জেলের সঙ্গে অ্যাড করি নাই। জেল বানাইলাম শুধু 11 জেল, আর দুই পাশে দুটো গর্ত করে দিলাম। এখানে অ্যান্টিজেন দাও আর স্পেসিফিক অ্যান্টিবডি এখানে দাও। বৈশিষ্ট্য হলো এ কম ঘন বেশি ঘন, এখানে এদিকে নাই তাই এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে। করলে পরে তুমি দেখবা 2-3 দিন টেবিলের উপরে ফেলে রাখো, মাঝখানে একটা এরকম হোয়াইট প্রেসিপিটিং লাইন দেখতে পাবে। দ্যাট মিনস এখানে দুইজনই মুভ করেছে, এ মুভ করেছে এদিকে, এ মুভ করেছে এদিকে। আর এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে, অপোজিশনের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো এখানে যেমন একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, তো তারা পরস্পর বিপরীত দিকে মুভ করবে, মানে যার যার দিকে অ্যাট্রাকশন হয়ে মুভ করবে। এদিকে চলে যেতে পারতো, যাচ্ছে না, এদিকে যেতে পারতো, যাচ্ছে না। কারণ কি? কেমিক্যাল নিজস্ব একটা সেন্স আছে, তারা সেই সেন্সে মুভ করে। ফলে চার্জের কারণে পরস্পর বিপরীত দিকে আসলো এবং এইখানে মিলে গেল এবং হোয়াইট স্পেসিফিক লাইন তৈরি করে দিল। যেহেতু দুইজনই মুভ করলো, এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলবো? ডাবল ইমিউনো ডিফিউশন। কোনো কথা আছে এখানে? না স্যার। না স্যার। ওকে, আমরা লিখতে যাই। স্যার ডাবল এবং সিঙ্গেল ইমিউনো ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি স্যার? কি ধরনের ইউজ করি? অ্যান্টিজেন অ্যান্টিবডি, যে অ্যান্টিজেন ইউজ করবে তার স্পেসিফিক অ্যান্টিবডি। সবসময় স্পেসিফিক অ্যান্টিজেন অ্যান্টিবডি হতে হবে, র্যান্ডম না। তুমি যদি প্রোটিন P53 নাও, এন্টি P53 হতে হবে। তুমি যদি ব্লাড গ্রুপ এ নাও, অবশ্যই অপোজিশনে এন্টি এ থাকতে হবে। হ্যাঁ, আর এখানে অবশ্যই কি, যেহেতু প্রেসিপিটেশন, তাই তোমাকে সলিউবল আরবিসি দিয়ে দিলে হবে না, আরবিসি ভেঙে দিতে হবে। হ্যাঁ, এখন আসো সিঙ্গেল ইমিউনিফিকেশনের স্যার মানে কথা হচ্ছে আমরা কোনো স্পেসিফিক যখন অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি ডিটেক্ট করতে চাই, তখন ওই স্পেসিফিক মানে করেসপন্ডিং অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডির স্যার দিতে হবে। হ্যাঁ, নাহলে রিঅ্যাকশন কিভাবে হবে? বিষয়টা কি এমন স্যার? বলো বিষয়টা কেমন? মানে স্পেসিফিক অ্যান্টিজেন অ্যান্টিবডি দিতে হবে। হ্যাঁ জি স্যার। কারণ স্পেসিফিক তুমি যদি না দাও তাহলে তো বাইন্ডিং হবে না, বাইন্ডিং না হলে তুমি প্রেসিপিটেশন লাইন দেখতে পাবে। তাই অবশ্যই তোমার নোন অ্যান্টিজেন এবং নোন অ্যান্টিবডি দিতে হবে। হ্যাঁ, এখন আসো ডাবল আননোনের ক্ষেত্রে কি করব আমরা স্যার? আননোনের ক্ষেত্রে তো আননোন স্যার মাইক্রোবায়োলজিতে যে ইয়াগুলো করা হয় স্যার, কালচারের পরে যে ডিস্ক গুলো বসানো হয়,
ওইটা 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 কি ওটা অ্যান্টিবায়োটিক ডিস, ওটা অ্যান্টিবায়োটিক ডিস, ওর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে। ওইটা কি স্যার এই প্রসেসের সাথে কোনো না। সম্পর্ক আছে? না না, ওখানে যেটা হলো সেটা একটু বলি। তুমি কালচার করবে না, কালচার করলে এটা প্লেটে জি স্যার। জীবাণুতে ভরপুর। হ্যাঁ, এখন জি স্যার। তোমার কাছে ধর তোমার ইউরিনে ইনফেকশন হয়েছে, ইউরিন নিয়ে কালচার করলো, ভরে গেছে। বাজারে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে না, সবগুলো ডিস্ক এরকম গোল গোল কিনতে পাওয়া যায়। সেপ্রোফ্লক্সাসিন, তারপরে জি স্যার। কিনে নিয়ে আসলো, তারপরে তুমি ধরে ধরে এখানে দিলা সেপ্রোফ্লক্সাসিন, ডক্টর এইটা 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 এইটা। তুমি সকালে গিয়ে দেখলা যে সিপ্রোর চতুর্দিকে একটা সাদা রিং তৈরি হয়েছে, মানে জীবাণু মেরে ফেলছে ক্লিয়ার। এই কারণে তুমি সাদা দেখতে পাচ্ছ, এটা ওইটা না যে জীবাণু মেরে ফেলছে তাই সাদা হয়ে গেছে। দ্যাট মিনস হলো তোমার ইউরিনে যে ইনফেকশনটা হয়েছে, ওখানে যে জীবাণুটা আছে তাকে এই সেপ্রোফ্লক্সাসিন মেরে ফেলতে পারবে, আর বাকিগুলো কিছুই হয় নাই। তার মানে কি, এরা সব রেজিস্ট্যান্ট। একমাত্র এই অ্যান্টিবায়োটিক খেলে তোমার ইউটিআই ইনফেকশনটা সারবে। ওকে, তুমি এইটা বোঝার জন্য এই কাজটা করা। ক্লিয়ার কথাটা? জি স্যার। স্যার ওই অ্যান্টিবায়োটিকের মধ্যে আসলে কি আছে? ওইটার মধ্যে কি অ্যান্টিবডি আছে স্যার? অ্যান্টিবায়োটিক একটা কেমিক্যাল যা কিনা জীবাণুকে মেরে ফেলে। জি স্যার। অ্যান্টিবায়োটিক তুমি যদি মনে করো বুলেট গুলি করে তোমাকে মেরে ফেলে, এটা কি এনজাইম? তা তো না। বুলেট ইজ এ বুলেট, লাইফকে হেল্প করে ফেলে। কেমিক্যালস লাইক এ বুলেট, সে তোমার জি স্যার। জি স্যার। এনজাইমকে অ্যাক্টিভ করে, ইনঅ্যাক্টিভ করে সে জীবনকে শেষ করে ফেলে। হ্যাঁ, তাহলে এখন আমরা আসবো ডাবল ইমিউনোডিফিউশনের কিছু রিয়াকশন আছে। একটা হলো রিয়াকশন অফ আইডেন্টিটি, রিয়াকশন অফ নন আইডেন্টিটি, রিয়াকশন অফ পার্শিয়াল। রিয়াকশন অফ পার্শিয়াল অ্যাক্ট, তাহলে তিন ধরনের: রিয়াকশন অফ আইডেন্টিটি, নন আইডেন্টিটি, আর রিয়াকশন অফ পার্শিয়াল অ্যাক্ট। কিভাবে ঘটনাটা ঘটে সেটা আমরা একটু দেখি এখানে। ওকে, কিভাবে তুমি যথারীতি জেল বানালে 11 জেল, তিনটা গর্ত করবা। এই তিনটা হোল করো। ধরো এখানে তোমার হেপাটাইটিস বি অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেন 1, এখানেও অ্যান্টিজেন 1, এখানে অ্যান্টিবডি 1 দিয়ে দিলে এদিকে যাবে, একটা লাইন তৈরি করবে, এদিকে যাবে, একটা লাইন তৈরি করবে। এবং লাইনের বৈশিষ্ট্যটা দেখবা, এই কর্নারটা মিলে গেছে, এখানে মিলে গেছে, এরকম বা এরকম, আগে পিছিয়ে যায়নি, এরকম মিলে গেছে। যখন তুমি এরকম রিয়াকশন করে অ্যাপিয়ারেন্সটা দেখবা কর্নারটা মিলে গেছে, তখন তুমি সেই রিয়াকশনটাকে বলবা রিয়াকশন অফ আইডেন্টিটি। আরেকটা রিমার্কস দিবা, যেখানে যে দুইটা অ্যান্টিজেন আছে তারা সেম, আর এখানে যে অ্যান্টিবডিটা আছে তারা এই অ্যান্টিজেনের জন্য প্রযোজ্য। ওকে, দিস ইজ রিয়াকশন অফ আইডেন্টিটি। আবার একটা ওয়েল করো, গর্ত তিনটা নাও। রিয়াকশন অফ পার্শিয়াল আইডেন্টিটি, রিয়াকশন অফ পার্শিয়াল আইডেন্টিটি। এখানে একটা অ্যান্টিজেন দাও, কিছু অ্যান্টিজেন মানে ধরো প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা হলো আরেকটা প্রোটিন। তোমার এই অংশটা শুধু অমিল, আর এই অংশটুকু পুরোটাই মিল। ঠিক আছে, এই অংশটা পুরোটাই মিল। তুমি অ্যান্টিবডি বানাইছো এর এগেনস্ট, অ্যান্টিবডি এর এগেনস্ট বানাইছো, ফাইন। কিন্তু দেখো, শুধু তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই কাজটা করা যায়। এখানে এক্সট্রা প্রোটিন লাগানো যায়, ডিএনএ লাগিয়ে দিলে এক্সট্রা প্রোটিন হবে। তাহলে এটাও অ্যান্টিজেন 1, এটা অ্যান্টিজেন 1 প্লাস একের বেশি, আর এখানে অ্যান্টিবডি একটাই। তুমি দেখবা এইখানে যে লাইনটা তৈরি হচ্ছে, এই 1 এর সঙ্গে পুরোপুরি মিল আছে, তাই সে এখানে গিয়ে থেমে গেছে। আর এই 1 প্লাস এর সঙ্গে যেহেতু একটু জায়গায় অমিল আছে, তাই সে বেড়ে গেছে। যখন তুমি এই ধরনের কর্নারের অ্যাপিয়ারেন্স দেখবা, তখন তার নাম হবে পার্শিয়াল আইডেন্টিটি।
এরপরে আবার আসো, আবার একটা নাও, এটা ওয়েল করো, এখানে একটা অ্যান্টিজেন 1 নাও, ভিন্ন 2 নাও, ভিন্ন। এখানে অ্যান্টিবডি দুইটা দাও, 1 এর জন্য 1, 2 এর জন্য 2। এখানে একটা প্রেসিপিটেশন লাইন হবে, এখানে দুইজনকে ক্রস করে চলবে। তার মানে এই দুইটা অ্যান্টিজেনের সঙ্গে এদের সঙ্গে কোনো মিল নাই। তার মানে হলো নন আইডেন্টিটি। তার মানে তুমি এগুলো দিয়ে বুঝতে পারো যে অ্যান্টিজেনের প্যাটার্নটা কেমন অ্যান্টিবডির সাথে। ঠিক আছে? তাহলে এই তিনটা অ্যান্টিজেন আমরা এই তিনটা রিয়াকশন কোথায় দেখবো? ডাবল ইমিউনোডিফিউশন। সিঙ্গেল ইমিউনোডিফিউশনে আর বেশি ক্যারিকেচার নাই, তবে না থাকলেও আছে। ডাবল ইমিউনোডিফিউশনটা শেষ করি আগে। তুমি অ্যান্টিজেনের কোয়ান্টিফিকেশন করতে পারো, কোয়ালিটেটিভ না, কোয়ান্টিফিকেশন করতে পারো। কিভাবে? আচ্ছা, সেটা তুমি একজাক্ট করতে পারবে না, ধারণা করতে পারবে। কোয়ান্টিফিকেশন ফাইন। কিভাবে? টেস্ট টিউব নাও, এখানে তোমার একটা অ্যান্টিজেন আছে, ধরো ডাইলিউট করো, আমি তোমাকে এরপরে মিশিয়ে দিলাম। কোনটায় বেশি কোনটায় কম তুমি জানো না। ঠিক আছে? তুমি নাও, কয়টা গর্ত করবে এখন? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, মাঝখানে এখানে অ্যান্টিবডি, আর এখানে এই তিনটা টেস্ট টিউব থেকে তুমি জানো না কোনটা কি, মার্ক করো 1 2 3, 1 2 3। তাহলে রেখে দাও। এখানে একটা লাইন পাবে, এখানে একটা লাইন পাবে, এখানে একটা লাইন পাবে, মিলে যাবে পরস্পরের সঙ্গে। সেটা ইস্যু না। ইস্যু হলো তুমি দেখবে যে কোন লাইন এটা কম মোটা হয়েছে, এটা তার চেয়ে কম মোটা হয়েছে, এটা তার চেয়ে কম। মানে কি? তোমার 2 নম্বর টেস্ট টিউবে যাকে তুমি 2 বলেছ, এতে অ্যান্টিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, দেন 3-এ, দেন। তার মানে তোমাকে যদি বলা হয় যে কোন টেস্ট টিউবে সবচেয়ে বেশি অ্যান্টিজেন আছে, তাহলে তুমি এইভাবে খুঁজে দেবে। তাহলে তুমি এইভাবে সেমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস আমরা বলতে পারি। ডাবল ইমিউনোডিফিউশন দ্বারা কি করতে পারি আমরা? সেমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করতে পারি। সেটা যে সিঙ্গেলে পারবো না, বা পারবো কি আমরা বলবো, আমরা যাবো। অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা মাস্কের অ্যান্টিবডি আমরা যে উঠিয়ে দিই, যে মাস্কের অ্যান্টিজেন রাখলাম, অ্যান্টিবডিকে এভাবে আলাদা ডাইলিউশন করলাম, তখন আমরা কাজ করতে পারি। তাহলে কথাটা কি দাঁড়ালো? আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইজনেরই সেমি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে পারি, খালি জাস্ট পজিশনটা ঘুরিয়ে দিই। এবার একটা আমরা সিঙ্গেল ইমিউনোডিফিউশনের মানে কি? একজন বাধা আছে না, এখানে বাধা আছে। কাকে বেঁধে রাখবে? ধরো অ্যান্টিজেনকে বেঁধে রেখেছে, তোমার কাছে অ্যান্টিবডি ডাইলিউশন করলাম 3টা, যথারীতি 3 জায়গায় 3টা গর্ত করো, সমস্যা নাই। 3টা অ্যান্টিজেনকে এখানে 1 2 3 দিয়ে দাও। তুমি দেখবা, ধরো এখানকার যে হোয়াইট লাইন, এখানকার হোয়াইট লাইন মনে করো খুব মোটা হয়েছে, এখানকার তো মনে করো তার চেয়ে কম। তাহলে তুমি এটা দেখে কি বলবা? 2 এ সবচেয়ে বেশি, 3 এ তার থেকে করতে পারো। তার মানে কি? তুমি সিঙ্গেল ইমিউনোডিফিউশন দ্বারাও সেমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস অফ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি করতে পারো। তুমি যদি আবার উল্টা এখানে অ্যান্টিবডিকে মিশিয়ে দাও, অ্যান্টিজেনকে পরে মাঝখানে দিয়ে দাও, তাহলে তুমি একইভাবে অ্যান্টিজেন অথবা ভাইস ভার্সা অ্যান্টিবডি দুইজনের কোয়ান্টিটি করতে পারো। ক্লিয়ার কথাটা? জাস্ট ইউজ ইউর সেন্স, কমন সেন্স এবং বুদ্ধি। বায়োকেমিক্যাল টেকনিক হলো একটা বুদ্ধির জায়গা। তোমার বায়োকেমিস্ট্রির চিন্তাগুলোকে ল্যাবের দিকে নিয়ে যাবে। এক্সপেরিমেন্টালি না করতে পারলেও তোমাকে যে আমি যেভাবে বলে দিচ্ছি, তাতে তুমি করে ফেলতে পারবে। তার মানে তোমার মেধাটাকে তুমি ল্যাবের কাছে কাল্পনিকভাবে নিয়ে যাও এবং কাল্পনিকভাবে করে ফেলো, হয়ে যাবে। স্যার, হ্যাঁ, আজকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে স্যার। বলো কি?
কে কে মেয়েরা তো কি শান্ত দেখছো, একজনের কোনো কথা বলে না। ওরা কি- হ্যাঁ স্যার শান্তই তো থাকবে। কারণ কি এর কি পিছনে কারণ কি? লিমন বলো, তুমি তো বলো গবেষক। গবেষক না স্যার, বলো। টাকার মানে বোঝেন না স্যার, আমরা তো মনে করেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। হুম 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 আজকে স্যার থাক না তুমি হয়। তো লম্বা, তোমার তো মাথার উপর দিয়ে যাবে না, মেয়েদের মাথার উপর না, না উল্টা হয়ে যাবে। স্যার আমার মাথার উপর তো যাবে না স্যার, বুকে ঠেকে যাবো স্যার। এরা তো জব করে না তো স্যার, ছেলেরা তো অনেকে জব করে স্যার, এখানে এই কারণে স্যার। না, মেয়েরাও তো অনেকে জব করে। স্যার স্যার যে জিনিস লিমনের মাথার উপর দিয়ে যাবে সে জিনিস আমাদের আকাশ দিয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ কি শেষ, তাহলে আমরা আজকে লিখে ফেলি। আমরা আমরা আজকের ক্লাসে কি করলাম? টুডেস ক্লাস আছে কত তারিখ? স্যার 5/3/21 আমরা, আচ্ছা তোমাদের জন্য না 213 FB, তাই না? জি স্যার। ক্লাস ম্যাটেরিয়াল কি ছিল তাহলে? মনোক্লোনাল অ্যান্টিবডি। আচ্ছা, MAB প্রোডাকশন, তাই তো? জি স্যার। MAB জি স্যার। প্রোডাকশন, MAB প্রোডাকশন এন্ড ইমিউনোডিফিউশন। জি স্যার। শোনো, আমাদের রেগুলার ক্লাসের পরেও আমাদের এক্সট্রা ক্লাস করতে হবে, তোমরা একটু প্রস্তুত থেকো। আমাদের কন্টেন্টটা অনেক বড়, হ্যাঁ, শেষ করতে গেলে। আর তোমরা এই টেকনিকটাকে ফেলে দিবে না, মানে মাথা থেকে ফেলে দিবে না। কোনটা স্যার? তোমার এই বায়োকেমিক্যাল টেকনিক, এই কোর্সটা খুব মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জি স্যার। ফেলে দেবে না। কারণ সিটি কবে? সিটি তো 8 তারিখ। এটা বলো না, কেউ বলে দিও না। আচ্ছা স্যার। স্যার খুব নতুন মনে হয় স্যার। বলবা না, সিটিতে প্রশ্নগুলো কি এমসিকিউ টাইপের হবে স্যার? আই থিংক গুগল ফর্মেই করবা। কৃপা কি কেউ বলবা না যে স্যার আমি তো আচ্ছা স্যার। দেখছি স্যার 8 তারিখ, কিন্তু ওইটা রেগুলার বেসে না, আমাদের এটা শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করছি। কিছু আছে কি, কিছু আছে কি ওখানে লেখা? কিছু লেখা আছে? না স্যার। তা লেখা নাই, শুধু তার সিটি মানে আর তারিখ লেখা আছে। তার মানে সব। আমার যেহেতু দুইটা চোখ, আমি একসঙ্গেই দেখবো। জি স্যার। দুই চোখে একটা জিনিসই দেখবো, পরীক্ষা একসঙ্গে সবার। ঠিক আছে কৃপা? জি স্যার। তাহলে সিরিয়াস পড়াশোনা করো, সিরিয়াস পড়াশোনা করো। আর তোমাদের এনি টাইম এখন যেটা হয় কি, অনেক সময় ক্লাস থাকে, আমার রুটিনটা দেখে আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু নক করো, বুঝতে না পারলে কোনো অসুবিধা নাই। আমি বেশিরভাগ সময় ক্যাম্পাসেই থাকি, ফলে নক করলে আমি তোমাকে, সন্ধ্যার পরে অকারণে ব্যস্ত হয়ে যাই, বন্ধুরা ধরে, হাঁটতে হয়, এটা করতে হয়, ফলে দিনের স্যার বেলা। এইটা অকারণ না স্যার। হ্যাঁ, কোনটা? স্যার এই বন্ধুদের সঙ্গে সময় কাটানো স্যার। হ্যাঁ, এটা কিছু করার নাই, সোসাইটিতে থাকতে গেলে তোমার তাদেরকেও সময় দিতে হবে। আমি বলতেছি এটা 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 অকারণ না, এটাই মানে ভালো জিনিস স্যার। হ্যাঁ, ওই যে যেটাই বললাম যে হ্যাঁ রে, অবশ্যই ভালো লাইফ। তবে তোমরা, তার মানে এই না যে আমি সবসময় ব্যস্ত থাকি। নক করলে আমরা একটা কথা বলবো, ফোনে সেরে ফেলতে পারি, ডিসকাশন, কোনো ব্যাপার না। জি স্যার। বোঝার আগ্রহটা থাকতে হবে, হ্যাঁ, বোঝার আগ্রহটা থাকতে হবে। তোমরা কিন্তু খুব বেশি নক করো না, এই কারণে আমি বললাম কথাটা। কৃপা কিন্তু এবার খুব সিরিয়াস, খুব ভালোভাবে পড়াশোনা করছে। তুমিও তো বেশি সিরিয়াস না। জি স্যার, বগুড়া গিয়ে সব ভুলে যায় স্যার। হ্যাঁ, তবে স্যার আমি একটু দুর্বল তো স্যার, তাই একটু মানে সিরিয়াস না স্যার, তবে আপনি পাশে রাখলে পেরে যাবো স্যার। আর বাসায় গেলে হয় কি, এই মার্কেটিং করে, এই করে, এতেই সময় চলে যায়, তাই না? স্যার কি কি যে করে স্যার, এমবি স্ট্যাটাস দেখলে বোঝা যায় স্যার। বাসায় এসে স্যার খালি ঘুমায়। পুলিশ লাইন ঘুরে স্যার। আচ্ছা, ঘোরাঘুরি ভালো খারাপ না, কিন্তু এর মধ্যে পড়াটা শেষ করতে হবে। হ্যাঁ জি স্যার। এর মধ্যে পড়াটা শেষ করতে হবে। আমাদের ক্লাস কটা পর্যন্ত আজকে? স্যার 10 পর্যন্ত স্যার। 11টা 10। তাহলে তো শেষ করা যায় না। তবে তোমাদের কাছে যেটা আমি সবসময় চাই, মানে ফোন করো, প্রবলেম নাই তো, ফোনের মধ্যেও আমরা বুঝিয়ে ফেলতে পারি, সমস্যা নাই। জি স্যার। সবসময় যে জি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আপনার ফোন দিতে ভয় লাগে। তবে অনেক ব্যস্ত থাকে স্যার। এই কয়দিন, এই যে গত 1-2 সপ্তাহটা না, আমি একটু মানে এমন ভাবে, আমার গতকাল ফিরেছি, আমার এক বন্ধু করোনা হয়েছে,
এখন না দেখতে গেলে কেমন হয়? বাইক নিয়ে গেছি, এমন জ্যাম, ফিরতে ফিরতে 10টা। আর ওই বাইক চালাতে স্যার ক্লান্ত কোথায় স্যার? গেছিলাম পুলিশ হসপিটালে। তো ওখানে গিয়ে আবার দেখলাম অনেক ডিআইজিরা ভর্তি হয়েছে, যারা আবার করোনা ভ্যাকসিন নিয়েছিল, বুঝছো? ও, এটা একটা ভালো খবর যে ওরা ভ্যাকসিন নেওয়ার পরে আবার করোনা আক্রান্ত হলো। স্যার ভ্যাকসিন নেওয়ার পরে তো স্যার এমনিতেই কয়েকদিন জ্বর ঠান্ডা আসে, তারপরে তো যদি করোনা না, হয় তাহলে স্যার লাভটা হলো কি, মাঝখান থেকে না জ্বর স্যার, ঠান্ডাটাই ওই লাভ। স্যার সেই অ্যান্টিবডি তো গ্রো করতে সময় লাগবে স্যার। না, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গেল কেন? এটাই হলো কথা। স্যার 28 দিন পরে আপনি কি স্যার তাহলে ই করে করোনায় আক্রান্ত স্যার? অ্যান্টিবডি স্যার মনে হয় যেখান থেকে ইয়াগুলো দিছে, ভ্যাকসিন দিছে, ওইখানে বিভিন্ন প্রকারের লোকের আনাগোনা, তো হয়তো বা আক্রান্ত ব্যক্তির আনাগোনা ছিল। হ্যাঁ, হতে পারে। স্যার ওই যে স্যার জাফরুল্লাহ স্যার বলছিল না হুম। যে ভ্যাকসিন দিচ্ছে, এটা কি মুরগির থেকে দিচ্ছে কিনা? স্যার কেমনে বলবো স্যার কোনটা দিচ্ছে জাফরুল্লাহ আমাদের? আগে নিয়েছে ভ্যাকসিন, আবার মুরগির টিকাই। আচ্ছা, আল্লাহ মারে। না জাফরুল্লাহ তো এটা নেয় নাই। যেইটাই নিক ফেসবুকে ঢুকলে স্যার জাফরুল্লাহর জন্য শুধু এক্সট্রা ভ্যাকসিন আর ভ্যাকসিন স্যার। বাইডেনেরটা নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তোমরাও দিয়ে ফেলো সবাই মিলে, কোনো অসুবিধা নেই। জি স্যার, লাইনে আছে স্যার। হ্যাঁ, লাইনে থাকো। এই আমাদের গ্রুপে সবাই দিও। স্যার ভ্যাকসিন দিয়ে তো স্যার সেই 20 তারিখে দিছে, এখন পর্যন্ত সুস্থ হইতে পারেন নাই স্যার। আচ্ছা আমাদের দেশের ছেলেরা অনেকেই দিছে, মেয়েরা দেয় নাই কেউ ভ্যাকসিন। স্যার ভ্যাকসিন না দেওয়ার আগ পর্যন্ত করোনা নেগেটিভ ছিলাম, দেওয়ার পরে পজিটিভ হবো কিনা সেই ভয় জিতেছি না। আচ্ছা, হবা দিয়ে দাও। এখন কথা হলো যে, আচ্ছা আমাদের মেয়েরা কি একেবারে এত সাইলেন্ট কেন? কই? স্যার ওরা সবসময় চুপচাপ থাকে স্যার। না, আমি তো মেয়েদের স্যার দেখছি না। কথা তো বলতেছি। আচ্ছা, কৃপাকে দেখা যাচ্ছে, ফারিয়াকে দেখা যাচ্ছে, আর তো কাউকে স্যার দেখছি না। ওরা এই বিষয়টা মেনে চলে স্যার, চিল্লাইলেই মার্কেট পাওয়া যায় না। তাই তো দেখছি, কিন্তু অনেকেই তো দেখতে পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তোমরা ভালো করে পড়ো, এই হলো কথা। আজকের মতো আমরা এখানে শেষ করবো। জি স্যার। তারপর আবার আমরা, আর উইকটাকে ফেলে দিও না, না বুঝলে আবার জিজ্ঞেস করো। হ্যাঁ, আচ্ছা স্যার। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।